প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি সবাইকে। বাংলা নববর্ষ 1430 শুভেচ্ছা। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে উদ্বোধন করা হলো নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ। এই হাসপাতাল নির্মাণের লক্ষ্য বাংলাদেশ ও আশপাশের দেশগুলো সাধারণ মানুষকে উন্নত মানের সেবা দেওয়া। আন্তর্জাতিক মান ও উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে নির্মাণ শুরু করা এই হাসপাতালটিতে থাকবে 1000 শয্যা সুবিধা। হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ আরও অনেকে। পঞ্চগড় ঘুরে এসে বিস্তারিত থাকছে আমার করা একটি রিপোর্টে। বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মানুষের উন্নত মানের সেবা দেওয়ার লক্ষ্যে সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় চীনের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে 1000 শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল ও মেডিকেল কলেজ। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নামের এই চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের উদ্বোধন হল গেল শনিবার। চীন ও বাংলাদেশের বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগে 32 একর জায়গার উপর প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে এই হাসপাতাল ও মেডিকেল কলেজ। শনিবার সকালে দেশের উত্তরের জেলা পঞ্চগড় সদরের দাঁড়িয়াপাড়া এলাকায় এর নির্মাণ কাজ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, প্রকৃত অর্থেই চীন বাংলাদেশের সহযোগিতা অংশীদার এবং দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের প্রত্যাশার প্রতীক এই হাসপাতাল প্রতিষ্ঠায় দূতাবাসের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রংপুর ও পঞ্চগড় সহ এ অঞ্চলের উন্নয়নমূলক কাজে দূতাবাস অংশ নেবে। এ অঞ্চলে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে আমি উৎসাহিত করব। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আকাশচুম্বী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লায়ার, বড় বিজনেস রিলেশনশিপ 60%-এর উপরে ইজ ফ্রম চায়না। দে কন্ট্রোল নট অনলি চায়না, দে কন্ট্রোল ইকোনমি অফ ওয়ার্ল্ড। আই হোপ our future of friendship, our future of investment, our future of relationship আকাশের সমান উচ্চতায় যাবে। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান চুয়াং লি ফং এবং এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী। এই হসপিটালটা যখন এবং মেডিকেল কলেজ যখন ফুল চালু হবে, প্রতি মাসের ট্রানজ্যাকশন হবে মোর দ্যান 100 crore। কি পরিমাণ সাহস থাকলে পরে It's money they are going to invest in this part, এবং that money is really at stake. It will be at stake. But একদিন না একদিন সাকসেস আসবে, কিন্তু রিস্ক তারা নিতে চলেছে। সহজেই টাকা রিটার্ন আসবে তা নয়, বাট কি গভীর ভালোবাসা থাকলে এই ভদ্রলোক, এই চাইনিজ এবং চাইনিজ না, ট্রু সেন্সে হিজ লাভিং পয়েন্ট ইজ অলসো বাংলাদেশ। যার জন্য সে রিস্ক নিয়েছে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উন্নত চিকিৎসার অভাবে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয় প্রত্যন্ত এই অঞ্চলের মানুষদের। পুরো জেলা ঘুরলে স্বাস্থ্য সেবার মানের নাজুক অবস্থায় চোখে পড়ে। ভালো চিকিৎসার আশায় এখানকার মানুষ ছুটে যান আশপাশের জেলা বা সীমান্ত ঘেঁষা দেশ ভারতে।
এই অঞ্চলের মানুষের জীবনকে আরও সহজ করতে এবং উন্নত সেবা দিতেই এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক HM জাহাঙ্গীর আলম রানা। ঢাকা শহরের লোক যে সমস্ত সেবা পায়, বিশেষ করে স্বাস্থ্যসেবা, সেই সেবাটা পঞ্চগড়ের লোকেরও পাওয়া উচিত বলে আমরা মনে করি। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই হসপিটালটি প্রতিষ্ঠার আমরা স্বপ্ন দেখি এবং প্রতিষ্ঠা করার উদ্যোগ নেই। আমরা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছি। এটা বেসরকারি পর্যায়ে বাংলাদেশ এবং চীনের যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান। ৩২ একর জায়গার উপর ১,০০০ শয্যার এই আন্তর্জাতিক মানের হাসপাতালটিতে চিকিৎসার সব আধুনিক সুযোগ সুবিধা থাকবে। ৭ একর জমিতে অবকাঠামো, ১৫ একর জমিতে সবুজায়ন এবং ১০ একর জমিতে জলাধার নির্মাণ করা হবে। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা, পঞ্চগড়। এদিকে একই দিনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পঞ্চগড়ের একটি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন। এ সময় কোমলমতি শিশুদের প্রতিভা সংগ্রহ এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সার্বিক সহযোগিতার কথা বলেন তিনি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেশ প্রতিবন্ধী স্কুল শিশুদের অনুদান দিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। গেল শনিবার চীন বাংলাদেশ প্রতিভা বিকাশ প্রকল্পের আওতায় ওই স্কুল পরিদর্শন করে কোমলমতি শিশুদের হাতে অনুদান তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় শিশুদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদের চোখের দিকে তাকালেই উজ্জ্বলতর ভবিষ্যৎ দেখা যায়। And you know what? In China, we have almost 100 million. চীনেও অসংখ্য প্রতিবন্ধী শিশু আছে যারা তোমাদের মতোই একই মনের অধিকারী। চীনা শিশু আর তোমরা একই। আমরা চেয়েছিলাম সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে এটা নিজ চোখে দেখতে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা স্কুল পরিদর্শন করেছি। এটা আমাদের ভালো লাগার একটি অংশ। To learn what they are thinking, what they are living. প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুর প্রত্যেকেরই সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো তাদেরও সুযোগ আছে বলে মনে করেন তিনি। এসব শিশুদের ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনের সহযোগিতায় এসব প্রতিবন্ধীদের অনুদান সহ সব ধরনের সহায়তা করবে চীনা দূতাবাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান চুয়াং লিফং। এছাড়া জেলা প্রশাসক, স্থানীয় চেয়ারম্যান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন এসব ছোট্ট শিশুদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য তাদের তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা ও পরিকল্পনার কথা জানিয়েছেন এতে অংশগ্রহণকারী বিশেষজনেরা। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা, পঞ্চগড়। চলতি মাসের প্রথম সপ্তাহেই ছিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে অটিস্টিক শিশুদের জন্য অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী কনসার্ট। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুর শৈল্পিক পরিবেশনা দাগ কাটে দর্শকদের মনে। এদিকে চীন ও ক্যাম্বোডিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে একটি বার্ষিক সহযোগিতামূলক সামরিক কর্মসূচিতে দুদেশের সৈন্যরা সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছেন। গেল মার্চে চীনের বক্স অফিসের আয় ১.৯ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে বলে জানিয়েছে বক্স অফিস ট্র্যাকিং এবং বিগ ডেটা প্ল্যাটফর্ম লাইট হাউস প্রো। নানচিংয়ের বিশেষ কনসার্টটি ছিল অটিস্টিক শিশুদের ঘিরে। পরিবেশনাটি মুগ্ধ করে দর্শকদের। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের পরিবেশনাটি তাদের খুশির পাশাপাশি পরিবার পরিজনের জন্য ছিল গভীর আনন্দের। এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে স্পন্সর হুয়াং চুনচি জানান, কনসার্টটি আয়োজনের উদ্দেশ্য ছিল অটিস্টিক মানুষদের প্রতি সকলের আরও বেশি দৃষ্টি আকর্ষণ করা, তাদের ক্ষমতায়ন এবং তাদেরকে সমাজে বসবাসের উপযুক্ত করে তোলা। 7 বছর বয়সী অটিস্টিক শিশু তিং শিন ইউর দাদিমা খুবই উচ্ছ্বসিত কনসার্টে নাতির ড্রাম পারফরমেন্সে।
সে খুব ভালো করেছে, সত্যি খুব ভালো করেছে। শো চলাকালে সে মনোযোগী ছিল। আমি মনে করি এ ধরনের শিশুদের এমন একটা সুযোগ দেওয়া সত্যি ভালো ব্যাপার। চীন ও কম্বোডিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে একটি বার্ষিক সহযোগিতামূলক সামরিক কর্মসূচি চলাকালীন দুদেশের সৈন্যরা সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টের একটি সিরিজে যোগ দেয়। সম্প্রতি এই ইভেন্টে অংশ নেন তারা। এর আগে গেল মাসের ২২ তারিখে কম্বোডিয়া চীন গোল্ডেন ড্রাগন ২০২৩ যৌথ সামরিক মহড়া শুরু হয়। এ সময় সাংস্কৃতিক বিনিময়কে আরও বৃদ্ধি করতে এবং চীন কম্বোডিয়া বন্ধুত্বকে সুসংহত করতে গালা পার্টি, ফুটবল গেম এবং টাগ অফ ওয়ার মঞ্চস্থ হয়। বক্স অফিস ট্র্যাকিং এবং বিগ ডেটা প্ল্যাটফর্ম লাইট হাউস প্রো থেকে পাওয়া তথ্য অনুসারে মার্চ মাসে চীনের বক্স অফিসের আয় ১.৯ বিলিয়ন ইউয়ান বা ২৭৬.৬ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ফলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট বক্স অফিসে ১৫.৯ বিলিয়ন ইউয়ান জমা হয়েছে। নতুন চলচ্চিত্রের শক্তিশালী স্ক্রিনিংয়ের জন্য মার্চ মাসে বক্স অফিস এই অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন বিগ ডেটা প্ল্যাটফর্মের বিশ্লেষকরা। একই অভিমত ব্যক্ত করেন ই কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন টিকিট ট্রেকিং প্ল্যাটফর্ম তংথা এর একজন বিশ্লেষক। নতুন চলচ্চিত্রগুলোর স্ক্রিনিং ভালো হওয়ায় বক্স অফিস অল্প সময়ের মধ্যে বেশ ভালো আয় করতে পেরেছে। এখন পর্যন্ত বক্স অফিস যা অর্জন করেছে তা বেশ ভালো ফলাফল বলা যায়। আমি মনে করি মার্চ মাসে যে চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়েছে তা বক্স অফিস রেকর্ডে ভালো অবদান রেখেছে। তাদের দেয়া তথ্য বলছে এপ্রিল মাসে জার্নি টু দ্য ওয়েস্ট এবং রাইড অন এর মতো চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। শ্রম দিবসের ছুটি এবং জাতীয় দিবসের ছুটিকে কেন্দ্র করে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর সাথে চীনের চলচ্চিত্রের বাজার পুনরুদ্ধারে বিপুল সম্ভাবনা তৈরি হতে পারে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। সম্প্রতি চীন ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে বার্সেলোনা ও বেইজিংয়ে একযোগে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০টি মূলধারার ইউরোপীয় এবং মার্কিন মিডিয়ার কাভারেজ পায় এই ইভেন্টটি। এর আগে উদ্বোধনী কনসার্টের মধ্য দিয়ে চীন স্পেন সংস্কৃতি ও পর্যটন বর্ষ শুরু হয়। এতে দুদেশের সঙ্গীতপ্রেমীরাও উপস্থিত ছিলেন। রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন স্পেনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে টেলিভিশনের জন্য তৈরি শিরোনামে বার্সেলোনা ও বেইজিংয়ে একযোগে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই ইভেন্টে চীন ও স্পেনের শতাধিক শিল্পী অংশ নিয়ে গভীর বন্ধুত্ব গড়ে তোলা এই গানটি পরিবেশন করেন, যা তৃতীয় চীন ইউরোপ সঙ্গীত উৎসব এবং কনসার্টেরও অংশ ছিল। কনসার্টে দুটি দেশের নৃত্য এবং সঙ্গীতের ক্লাসিক অন্তর্ভুক্ত ছিল। এসবের মধ্যে চীনের রেড লিলিস ক্রিমসন অ্যান্ড ব্রাইট ও লিউ ইয়াং নদী, স্পেনের কারমেন ফ্যান্টাসি ও মেমোরিজ অব দ্য আলহামব্রা স্থান করে নেয়। এর আগে উদ্বোধনী কনসার্টের মধ্য দিয়ে চীন স্পেন সংস্কৃতি ও পর্যটন বর্ষ শুরু হয়। স্পেনের মাদ্রিদের জাতীয় সঙ্গীত অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হু হপিং, কূটনীতিক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় চীনা এবং স্প্যানিশ গানের উপাদানের সমন্বয়ে দ্য সান অলওয়েজ শাইনস অন আওয়ার ফ্রেন্ডশিপ নামে দুই দেশের অর্কেস্ট্রা শিল্পীরা একটি নতুন তৈরি করা কাজের অংশ পরিবেশন করেন।
অনুষ্ঠানের আরেকটি অংশে দ্য ড্রাঙ্কেন বিউটি উপস্থাপন করেন চীনা শিল্পীরা, আর পিকিং অপেরার অনন্য শৈলী স্প্যানিশ দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে স্প্যানিশ সোপ্রানো গায়ক এস্টিবালিস মার্টিনের কণ্ঠে চীনের অন্যতম জনপ্রিয় গান আই লাভ ইউ চায়না চীনা দর্শকদের মুগ্ধ করে। আই লাভ ইউ চায়না গানটি আমি গেয়েছি, যেটি সেখানে খুব জনপ্রিয়। আমি এটি গাইতে পেরে সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। সত্যি বলতে কি, একজন সোপ্রানো গায়কের জন্য এটি টেকনিক্যালি খুব কঠিন, কিন্তু আমি এটি করেছি, আমার খুব ভালো লাগছে। ইভেন্টে অংশগ্রহণকারী বক্তারা জানান, সংস্কৃতি ও পর্যটনের মাধ্যমে চীন ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপস্থাপন করা হচ্ছে, আর এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং উপলব্ধি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তারা। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চল এখন বসন্তের ফুলে ভরে উঠেছে। সাংহাই সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে ফুল প্রদর্শনী। ফুলের বাগান ও উদ্যানে ঘুরে বেড়ানো চীনের সংস্কৃতির একটি অংশ। এ সময় গ্রামীণ পরিবেশে বিভিন্ন টাউনশিপেও বেড়াতে যাচ্ছে অনেকে। এতে স্থানীয় পর্যটন শিল্প চাঙ্গা হয়ে উঠছে। বসন্তকালীন এই ফুল চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে যেমন জড়িয়ে আছে, তেমনি প্রতি বছরই চীনের প্রকৃতিকে করে তোলে বর্ণিল। চারিদিকে ফুটন্ত ফুল, মনে হয় যেন ফুলপরীদের দেশ। এমন দৃশ্য চোখে পড়েছে চীনের মহানগরী সাংহাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত পুষ্প প্রদর্শনীতে। চীনে এখন বসন্তকাল চলছে। বসন্তের ফুলে রঙিন চীনের প্রকৃতি। বিভিন্ন রঙের ফুলে প্রকৃতি হয়ে উঠেছে অনিন্দ্য সুন্দর। এই ফুটন্ত ফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত দর্শক পর্যটকরা। সাংহাইয়ের কংচিং ফরেস্ট পার্কে শুরু হয় এই পুষ্প প্রদর্শনী। 22তম সিটি ফরেস্ট ফ্লাওয়ার এক্সিবিশন প্রচুর সংখ্যক দর্শককে আকর্ষণ করে। এবারের পুষ্প প্রদর্শনীর থিম ছিল বসন্তের ফুল উপভোগ করুন, সুন্দর জীবনকে আলিঙ্গন করুন। এবছর আমাদের পুষ্প প্রদর্শনী 6 মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে পিচ ব্লজম, বিগোনিয়া, চেরি ব্লজম, হাইড্রেনজিয়া, অ্যাজেলিয়া এবং অন্যান্য ফুলগুলো পূর্ণমাত্রায় ফুটবে। পুষ্প প্রদর্শনীতে দর্শকদের জন্য বিভিন্ন রকম আয়োজনও রয়েছে। এর ফলে তারা নানা ভঙ্গিমায় ছবি তুলতে পারছেন। এটা ফুল পর্যটনকে উৎসাহিত করছে। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং শহরের চিয়াংচিন জেলায় এখন রঙিন ফুলের অপূর্ব শোভা দেখা যাচ্ছে। প্রায় 1333 হেক্টর এলাকা জুড়ে ফুটেছে ফুল। বিচিত্র বর্ণের ফুলের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন রঙিন চিত্রকর্ম। উত্তর চীনের হপেই প্রদেশের শিচিয়াজ হুয়াং সিটির চাওসিয়ান কাউন্টি। এখানে ফুটেছে অপূর্ব সুন্দর পিয়ার বা নাশপাতি ফুল। প্রায় 16,000 হেক্টর এলাকা জুড়ে নাশপাতি ফুলের বাগান রয়েছে এখানে। পর্যটকরা এখানে আসছেন ফুলের ছবি তুলতে। ঐতিহ্যবাহী চীনা কবিতার সঙ্গে মিলিয়ে সাদা ফুলের সমুদ্রে ছবি তুলছেন তারা। বসন্ত এবং ফুল ফোটাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ের পর্যটনও চাঙা হচ্ছে। পর্যটকরা বসন্তকালীন ভ্রমণে মেতে উঠেছেন। তারা স্থানীয় সংস্কৃতিরও স্বাদ গ্রহণ করছেন। সাংহাইয়ের মতো চীনের অন্যান্য শহরেও পুষ্প প্রদর্শনীর আয়োজন চলছে। বিভিন্ন এলাকায় ফুটেছে রঙিন টিউলিপ ফুল। টিউলিপ ফুলের সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহের সীমা নেই পর্যটকদের। তারা আনন্দিত মনে ছবি তুলছেন। চীনের সর্বত্রই এখন ফুলের মৌসুম চলছে। আর এই মৌসুমে চিরায়ত চীনা সংস্কৃতির অংশ ফুলের বাগানে বেড়ানো, সেটাও চলছে দারুণ উৎসাহে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। কোভিড মহামারীতে প্রথম লড়াই করতে হয় চীনকে। কঠিন এই সময়টাকে ঘিরে চীনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি নাটক। এর মধ্যে অন্যতম উইথ ইউ টিভি সিরিজটি।
মহামারীর কঠিন সময়ে যারা সম্মুখে থেকে লড়াই করেছেন তাদের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই টিভি সিরিজটি। ২০ পর্বের এই নাটকে তুলে ধরা হয়েছে 10টি আলাদা গল্প। অনুষ্ঠানের এই পর্বে থাকছে নাটকটির প্রথম গল্প নিয়ে কিছু তথ্য।我们也是战士，面对这场已经到来的战争，我们守土有责。大家都在盼望着这场灾难的拐点早一点到来。 করোনার মহামারী শুরুর সময় উহান শহরে যখন এ ভাইরাসটি প্রথম ধরা পড়ে তখন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে উহানে ছুটে যান চিকিৎসকরা। রাত-দিন শুরু হয় মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই। শুধু চিকিৎসকরাই নয়, এই মহামারী প্রতিরোধে কাজ করতে এগিয়ে আসে ডেলিভারি ম্যান, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে হোসেনশাহ হাসপাতালের সাধারণ শ্রমিকরাও। মহামারীর সম্মুখ যোদ্ধাদের নিয়েই নির্মিত হয়েছে টিভি নাটক উইথ ইউ সিরিজ। 20টি পর্বে সাজানো এই সিরিজে রয়েছে 10টি স্বতন্ত্র গল্প। আজকে আমরা দেখব সিরিজের প্রথম গল্প 生命的拐点 বা জীবনের টার্নিং পয়েন্ট। এই পর্বে তুলে ধরা হয় মহামারী শুরুর দিকের ঘটনাগুলো। সবাই যখন নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন চাংহান হাসপাতালে দেখা দিল অজানা এক আতঙ্ক।第二常规检测显示08。 জরুরিভাবে স্থানান্তর করা হচ্ছে কয়েকজন বিশেষ রোগীকে, কারণ তাদের মুমূর্ষু অবস্থা। কিন্তু তারা যখন হাসপাতালে ভর্তি হন তখন তাদের লক্ষণ ছিল শুধু জ্বর, গ্রান্তি ও শুকনো কাশি। কিন্তু চোখের পলকেই তাদের জীবন হুমকির মধ্যে পড়ে গেল। এ খবর জানার পর হাসপাতালে ছুটে আসেন চাংহান হাসপাতালের পরিচালক张汉卿，নির্দেশ দেন পরিস্থিতি মোকাবেলা করার।隔离病区有几个轻症病人毫无征兆就转了重症了，我们目前只能够对症治疗。 কিন্তু এই সংক্রমণের উৎস তখনও কেউ খুঁজে পায়নি।张汉卿এর বহু বছরের অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারলেন গুরুতর একটি সংক্রমণ ঘটতে চলছে এখানে। সময় বাড়ার সাথে সাথেই বাড়তে শুরু করলো এ ধরনের রোগীর সংখ্যা। হিমশিম খেতে শুরু করলো হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও সবাই দাঁতে দাঁত চেপে কাজ করে যেতে থাকে।张汉卿নিজেও একজন এওস রোগী। দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি এই রোগের কারণে। তিনি ঠিকভাবে দাঁড়াতে ও হাঁটতে পারেন না। তবুও তিনি মনের জোরে কাজ চালিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন সহকর্মীদের। 但他们已经说了，现在如果一要有护士被感染，只要一确诊， মহামারীতে সম্মুখ পথে লড়াই করা এই চিকিৎসক দম্পতির গল্প তুলে ধরা হয়েছে উইথ ইউ নাটকের প্রথম পর্ব। চীনের দংফাং টিভি, জেজিয়াং টিভি, জিয়াংসু টিভি এবং গুয়াংদং টিভিতে যৌথভাবে প্রচারিত হয় এই সিরিজটি। পাশাপাশি বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পাওয়া সিরিজটি দর্শক সমাদৃত হয়। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। যারা দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে ভিন্ন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।
Bye.